বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর একটি দেশ। এখানে প্রাচীন সভ্যতা, স্থাপত্য এবং সংস্কৃতি ছড়িয়ে আছে দেশটির বিভিন্ন স্থানে। তো তেমনই একটি জায়গা হচ্ছে নরসিংদীর লক্ষণ শাহ জমিদার বাড়ি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো নরসিংদীর লক্ষণ শাহের জমিদার বাড়ি এবং তার ইতিহাস এবং এই জমিদার বাড়িটিকে ঘিরে ভৌতিক কিছু কাহিনী। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো শুরুতেই বলে দেই, ঢাকা থেকে আপনারা যারা এখানে আসতে চান তারা কিভাবে আসবেন। ঢাকার মহাখালী, সায়দাবাদ ও গুলিস্তান এই বাস স্টপেজগুলো থেকে আপনি নরসিংদীগামী যে কোনো বাস অথবা সিলেটগামী যে কোনো বাসে চড়ে আপনি চলে আসতে পারেন নরসিংদীর ৫ দোনা মোড়ে। সময় লাগবে ১ থেকে ১.৫ ঘন্টা। ভাড়া পড়বে জনপ্রতি ১২০ থেকে ১৫০ টাকা। নরসিংদী থেকে ইজি বাইক বা সিএনজিতে চড়ে আপনি চলে যেতে পারবেন ডাঙ্গার উদ্দেশ্যে। সময় লাগবে সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিনিট। ভাড়া পড়বে জনপ্রতি ৩০ থেকে ৪০ টাকা। আর এখানে ডাঙ্গা বাজার নেমে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে জমিদার বাড়ির রাস্তা। অথবা আপনি যদি এখান থেকে ইজি বাইকে জমিদার বাড়িতে যেতে চান, জনপ্রতি ১০ টাকা করে ভাড়া নেবে। সর্বোচ্চ ৫ মিনিট টাইম লাগবে, আপনাকে জমিদার বাড়িতে নামিয়ে দেবে। জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এই জমিদারের বংশধররা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন। তবে তারা যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদারি এলাকা ভারত উপমহাদেশের একমাত্র এলাকা যা ওয়াকফ হিসাবে ছিল। জমিদার লক্ষণ শাহের ৩ পুত্র ছিল। এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারতে চলে যান এবং পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান। তবে থেকে যান মেজ ছেলে। তার ছিল এক পুত্র সন্তান যার নাম বৌদ্ধনারায়ণ সাহা। এই বৌদ্ধনারায়ণ সাহা পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন। আহমদ আলী পেশায় একজন উকিল হওয়ায় অধিকাংশ মানুষ এই বাড়িকে উকিল বাড়ি হিসাবে ডেকে থাকে। বর্তমানে বাড়িটি দেখাশোনার জন্য কেউ না থাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাড়িটি। ঠিকমতো পরিচর্যা না করার কারণে বাড়িটির চারপাশ ভরে গেছে আগাছায়। বিভিন্ন রকম সাপ ও পোকামাকড়ের আবাসস্থলে পরিণত হয়েছে পুরো বাড়িটি। আশেপাশে স্থানীয়দের তথ্য মোতাবেক জানতে পারলাম বাড়িটিতে বহুদিন যাবৎ কেউ বসবাস না করার কারণে ভৌতিক একটি বাড়িতে পরিণত হয়েছে লক্ষণ শাহের জমিদার বাড়িটি। সন্ধ্যার পর কোনো মানুষ এই বাড়িটির আশেপাশে আসে না। তার কারণ হচ্ছে রাত্রেবেলা এই বাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় এই বাড়িটির ভিতরে প্রদীপ জ্বালানো দেখতে পায় এবং আগুনের কুণ্ডলী বাড়ির ছাদ থেকে আকাশের দিকে উঠে যেতে দেখেছে অনেকেই। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি বাড়িটির ভিতরের অবস্থা। লক্ষণ শাহের জমিদার বাড়িটি মূলত ইট, সুরকি ও রড দিয়ে তৈরি করা। এই জমিদার বাড়িটি দোতলা বিশিষ্ট একটি ভবন। ভবনের মেঝেতে কষ্টি পাথর দিয়ে ঢালাই করা। বিভিন্ন রকম নকশা ও শৈল্পিক কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছিল এই ভবনটি। কিন্তু বর্তমানে ভবনটির অবস্থা খুবই বাজে। বহুদিন অবহেলায় পড়ে থাকার কারণে জমিদার বাড়িটি হারিয়ে ফেলেছে তার জৌলুস। এক সময় যে বাড়িটি জমিদারের পদচারণায় মুখরিত ছিল, আজ তার যে বেহাল অবস্থা, আসলেই বেদনাদায়ক একটা ব্যাপার। ঠিকমতো সংরক্ষণের অভাব এবং অযত্ন অবহেলায় বাড়িটির অবস্থা দিন দিন ক্রমেই আরও খারাপের দিকে যাচ্ছে। ভাবতেই অবাক লাগে, এক সময় যেখানে ছিল জমিদারের পদচারণা, বাড়ি ভর্তি ছিল দাস দাসী, আজ সেখানে কেউ নেই, শুধু পড়ে আছে পরিত্যক্ত ভবনটি। বন্ধুরা, এই হচ্ছে এই জমিদার বাড়িটির ভেতরকার অবস্থা। ভেতরে আসলে আর কিছুই অবশিষ্ট নেই। সব কিছুই এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
দীর্ঘদিন এইরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে বাড়িটির দেয়ালে শ্যাওলা এবং বিভিন্ন রকম গাছগাছালিতে ভরে গেছে। এখানকার পরিবেশ ও শুনশান নীরবতা সত্যি গায়ে কাটা দিয়ে ওঠার মতো অবস্থা। তবে এই জমিদার ভবনটির গঠনশৈলী এবং শৈল্পিক কারুকার্য দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। ভবনটির পোড়োতে পোড়োতে রয়েছে আভিজাত্যের ছাপ। এত সুন্দর নির্মাণ শৈলী আমি মুগ্ধ নয়নে শুধু দেখতে থাকলাম। এখানে এসে কিছুক্ষণের জন্য আমি হারিয়ে গেলাম সেই পুরনো জমিদার আমলে। কিছু সময়ের জন্য চোখের সামনে ভেসে উঠতে লাগলো সেই পুরনো জমিদারের ইতিহাস এবং এই জমিদার বাড়ির সেই পুরনো জৌলুস। বাড়িটিতে সর্বশেষ থাকত জমিদার লক্ষ্মীকান্ত দাস চৌধুরীর ছেলে বাবু রাজকুমার দাসের পরিবার। বংশধররা নেই, কিছু আত্মীয় স্বজন থাকলেও তারা এই বাড়িতে থাকেন না। গ্রামবাসীর ধারণা ভূতের ভয়েই তারা এড়িয়ে চলেন বাড়িটিকে। এক রাতে বাড়ি ফেরার সময় দেরি হলে, বর্ষাকাল হলেও আকাশটা ছিল পরিষ্কার। হঠাৎ দেখে জমিদার বাড়ির সামনে পুকুরে দুটি বাচ্চা নৌকা চালাচ্ছে। চাঁদের আলোয় বাচ্চা দুটির অবয়ব বোঝা যাচ্ছিল। ডাক দিলাম কয়েকবার, কোন বাড়ির জানতে চাইলে তারা কোনো সাড়া দিল না। হাতের টর্চ লাইটটা অন করে পুকুরের দিকে তাকালাম। আল্লাহ, শিশু তো দূরের কথা, পুকুরে কোনো নৌকাই নেই। এভাবে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন গ্রামের শেখ বাড়ির বৃদ্ধ আবু তাহের মিয়া। বিষয়টি পরদিন সবাইকে জানালে শুনতে পেলেন যে এমন ঘটনার শিকার আরও অনেকেই হয়েছেন। আর এই দৃশ্য দেখার কারণটাও পরিষ্কার। জমিদারের আমলে দুটি শিশু শাপলা তুলতে নাকি জমিদার বাড়িতে ঢুকে পড়েছিল, যে কারণে জমিদার বাড়ির পেয়াদারা তাদেরকে পানিতে ডুবিয়ে মেরেছিল এই পুকুরে। আর এই পুকুরেই ওদের অবয়ব প্রায় সময় দেখা যায়। বন্ধুরা, এই সেই সানবাঁধানো পুকুর, যেই পুকুরের কাহিনী এতক্ষণ বললাম। জমিদার বাড়ির মতো এই পুকুরটিও প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে। এই পুকুরটির চারটি কোণায় ছিল চারটি বিশাল মঠ এবং সামনের দিকে ছিল একটি বড় মন্দির। কালের বিবর্তনে মন্দিরটি এখন ধ্বংস হয়ে গেছে। পুকুরের চারটি কোণায় যে বিশাল চারটি মঠ ছিল, তার মধ্যে অবশিষ্ট আছে শুধু একটি মঠ, আর বাকি তিনটি মঠ মন্দিরটির মতো ধ্বংস হয়ে গেছে। এই একটি মঠ যা পুকুরের দক্ষিণ সাইডে এখনও দাঁড়িয়ে আছে। স্থানীয় মানুষের ভাষ্য মতে লক্ষণ শাহ জমিদার ছিলেন একজন অত্যাচারী জমিদার, এবং এই জন্যই নাকি পরবর্তীকালে জমিদার বাড়িটি পরিণত হয়েছে একটি অভিশপ্ত বাড়িতে।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে যাবেন এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।